পশ্চিমবঙ্গে অভিনয় করা যাচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি is controlled and dominated by তৃণমূল কংগ্রেস। বাংলা ফিল্মের প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী সবাই এই তৃণমূল কংগ্রেসের পিছনে দৌড়াচ্ছে। অনেক অ্যাক্ট্রেসও আছে, তারা মানে স্টেজে উঠে করে, কিন্তু কাজের লবডঙ্কা, ঠিক আছে, কাজে লবডঙ্কা, হ্যাঁ, ও এলে চাপকাবো, ও এলে মারবো, কিন্তু কাজে লবডঙ্কা। তুমি যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে লাস্ট কয়েক বছর ধরে ফলো করে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি এটা খেয়াল করেছো যে আজ থেকে কয়েক বছর আগে যেভাবে সোহম, অঙ্কুশ এবং হিরণের মুভি আসতো, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এদের মধ্যে কেউ পুরোপুরি সিনেমা জগৎ থেকে গায়েব হয়ে গেছে, কিংবা কেউ বছরে 2 বছরে একটা করে ছবি বের করছে, যেখানে তাদের মধ্যে একজনকে চকলেট বয়, রোমান্টিক হিরো আখ্যা দেওয়া হয়েছিল, কিংবা একজন তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রডিজিও বটে, মানে ছোটবেলা থেকেই সে বাংলা সিনেমার সাথে যুক্ত, কিংবা এদের মধ্যে একজনের ব্রিলিয়ান্ট ডান্স এবং তার মতো এন্টারটেইনিং ক্যারেক্টার ডিরেক্টরদের এবং বাংলা অডিয়েন্সের মন জয় করেছিল এবং তাকে একজন কমপ্লিট হিরো বলা হতো। এছাড়াও তারা তাদের ক্যারিয়ারের প্রাইম টাইমে দেবজিতের মতো নামজাদা অ্যাক্টরদেরও টক্কর দিত, যার কারণেই তারাও বাংলাতে তাদের একটা আলাদা ফ্যান বেস তৈরি করতেও সক্ষম হয়েছিল এবং ভাবা হতো এরাই হয়তো বাংলা সিনেমায় পরবর্তী প্রজন্মের আইকন হয়ে উঠবে। বাট তাদের এই সফলতা দীর্ঘদিন স্থায়ী হলো না, যেখানে তাদের ক্যারিয়ারের স্টার্টিংটা পরপর হিট ছবি দিয়ে শুরু হয়েছিল এবং প্রডিউসাররা তাদের ওপর ভরসা করে বড় বড় বাজেটের ফিল্ম বানাতে শুরু করলো। সেখানেই পরবর্তীকালে তাদের একের পর এক রিমেক ছবি কিংবা কোনো কন্ট্রোভার্সির ফলে আজ তাদের হিট ছবি তো অনেক দূরের কথা, 1-2 বছরে 1-2 ছবিতে দেখা যায়। আর তাই আমার ছোটবেলা থেকে তাদের ক্যারিয়ার গ্রাফটা দেখার পর রিসেন্টলি আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যে যেখানে তারা তাদের ক্যারিয়ারটা এত ভালোভাবে স্টার্ট করেও লং রানে আর সাকসেস পেল না কেন? তাহলে কি পলিটিক্স জয়েন করার কারণেই তারা তাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারলো, নাকি দিনের পর দিন রিমেক ছবি বানিয়ে পাবলিককে বোকা বানানোই তাদের কাল হলো? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর বেশ কয়েকদিন ধরে রিসার্চ করার পর আমি তাদের ক্যারিয়ারের এই অবস্থার পেছনে যে আসল কারণটা জানতে পারি, সেটা জানলে তুমিও রীতিমতো অবাক হতে বাধ্য। তাই যদি তুমিও এদের ক্যারিয়ারের এই পরিণতির কারণ জানতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। আর এই ইন্ডাস্ট্রিটাতে খারাপ হচ্ছে কিছুই না, মানে একে অপরের প্রতি জোর করে খারাপ বলতে হচ্ছে না, পলিটিক্সের কারণে জোর করে খারাপ বলতে হচ্ছে, যে মাহলটা ছিল না আমাদের আগে। এইটা আমার একটা খারাপ লাগার জায়গা। সো আমার একটাই বক্তব্য, প্লিজ, আবার ভোট আসবে, আবার অনেক কিছু হবে, যারা বোঝো না পলিটিক্স, প্লিজ অন্য কিছু করো, তোমরা যথেষ্ট ট্যালেন্টেড, অন্য কিছু করো, মানে যেটা জানো না সেটাতে ঢুকে জিনিসটাকে আরো নষ্ট করো। ভিডিওটা শুরু করার আগেই বলে দিই যে এই ভিডিওটা আমার আর 5টা ভিডিওর মতোই কমেন্ট্রি করার উদ্দেশ্যেই বানানো, যেখানে আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি, আর কোনো রাজনৈতিক দলকে টার্গেট করা এই ভিডিওটার উদ্দেশ্য নয়। তুমি যদি একটু ভালো করে খেয়াল করে থাকো, তাহলে দেখবে অঙ্কুশ হাজরা, হিরণ চ্যাটার্জি এবং সোহম চক্রবর্তী, এদের 3 জনের মধ্যে বিশেষ কয়েকটা মিল আছে। যেমন বলা হয় যে এরা 3 জনেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার বা কোনো সোর্স ছাড়াই নিজেদের ক্যারিয়ারটা খুব সাকসেসফুলি স্টার্ট করেছিল। আর এর পরের মিলটা হলো এরা এদের ক্যারিয়ারে বেশ কয়েকবার কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে এবং এদের সবচেয়ে বড় মিল হলো এক সময় যেখানে হিরোর ক্যারেক্টারে তারা দর্শকদের মন জয় করতো, সেখানে আজ তাদেরকে সাইড ক্যারেক্টার হিসেবে দেখা যায়। তাহলে দেখো, আমার মতে এই 3 জনের মধ্যে যার ক্যারিয়ার সবচেয়ে বাজেভাবে এফেক্টেড হয়েছে তার নাম হলো হিরণময় চ্যাটার্জি ওরফে হিরণ। এক সময় যাকে চকলেট বয়, লাভার বয় বলে ডাকা হতো, আজ তাকে হিরো হিরণ এবং টলিউডের জামাই নামে ডেকে তাকে নিয়ে খিল্লি করা হয়। আচ্ছা, নবাব নন্দিনীর পর বাকি কখনো হলে গিয়ে দেখেছো সিনেমা? ইদানিং কোনো সিনেমা? আমার নিজের ছবি না, ভালো করেছো। একসময় যাকে দেব, জিৎ এদের পরবর্তী রোমান্টিক হিরো ভাবা হচ্ছিল, আজ সেই বাংলা সিনেমার জগৎ থেকে হারিয়ে গেছে বললেই চলে। আসলে এসব কিছু শুরু হয় তার একটা ছোট্ট স্বপ্ন থেকে। হিরণ চ্যাটার্জির জন্ম হয় 1995 সালে 19 ডিসেম্বর হাওড়া সাব ডিভিশনের উলুবেড়িয়াতে এবং সেখানেই তার চাইল্ডহুডের বেশিরভাগ সময় কাটে এবং জানা যায় যে সেই থেকেই তার হিরো, মুভিজ এসব ব্যাপারে আস্তে আস্তে ইন্টারেস্ট ডেভেলপ করতে শুরু করে এবং শোনা যায় যে সে মহানায়ক উত্তম কুমারের থেকে সেই সময় বিশেষ ইন্সপায়ার্ড হয় এবং সেও আর 5টা ইয়াং ছেলের মতোই একজন সিনেমার হিরো হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। বাট সে ঘুণাক্ষরেও টের পায়নি যে তার সেই স্বপ্নটা একটা বড় বাধা পেতে চলেছে, কারণ 1997 সালে আনফরচুনেটলি তার বাবা মা গত হন এবং সেই থেকেই তার দিদির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাকেও সংসারের দায়িত্ব নিতে হয়, যার কারণে তাকে কখনো শিক্ষকতা করতে হয়েছে, কখনো রাস্তার কনস্ট্রাকশনের কাজও করেছে সে, কিংবা দোকানে দোকানে গিয়ে মাল দেওয়া এবং তাদের টাকা তোলার কাজও করেছে সে। আর এই করতে করতে দেখতে দেখতে তার কলেজ লাইফও শেষ হয়, যেখানে সে কলেজে পড়াকালীনই রাজনীতির সাথে যুক্ত হয় এবং তৃণমূল ছাত্র পরিষদের মেম্বার এবং একজন কর্মী হিসাবেও কাজ করে। বাট এরপরেই তাকে চাকরি
সূত্রে কলকাতা ছেড়ে মুম্বাই শিফট হতে হয়েছিল এবং সেখানে সে রিলায়েন্স গ্রুপে তার কেরিয়ার স্টার্ট করে। বাট এত সবকিছুর মধ্যেও সে তার হিরো হওয়ার স্বপ্নটাকে মিস করতে থাকে এবং সেই কারণে মুম্বাইতে কিছু বছর কাটিয়ে সে আবারও কলকাতায় এসে ফিল্মের অডিশন দেওয়া শুরু করে, যেখানে সে বেশ কয়েকটা অডিশন দেওয়ার পর ফাইনালি 2007 সালে কোয়েল মল্লিকের সাথে পেয়ার হওয়ার মতো একটা সুবর্ণ সুযোগ পায় এবং 2007 সালেই তার প্রথম ছবি নবাব নন্দিনী রিলিজ হয়, যেখানে সেই সময় তার নিজেরও সেই সিনেমাটা নিয়ে খুব বেশি এক্সপেকটেশন ছিল না। তা সত্ত্বেও সেই সিনেমাটা রিলিজ হওয়ার সাথে সাথেই বাংলার মানুষ তাদের নতুন জুটি এবং তাকেও অনেক ভালোবাসা দিয়েছিল। ইন্ডাস্ট্রিতে একটা নতুন ছেলে কোয়েল মল্লিকের সাথে পেয়ার হয়েই তার প্রথম ছবিতে যে এত সফলতা পাবে সেটা হয়তো কেউই ভাবতে পারেন, কারণ এর আগেও দেব তার প্রথম ছবিতে রচনা ব্যানার্জির সাথে পেয়ার হলেও সেই ছবিটা ফ্লপই হয়েছিল। আর তাই তার এই আর্লি সাকসেস, ভালো অ্যাক্টিং এবং ফাইটিং সিনস সবার মনে ধরতে থাকে, যার ফলেই তাকে 2010 সালে বেস্ট অ্যাকশন হিরোর অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর এসব দেখেই সাধারণ মানুষের মনে হতে থাকে যে সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নেক্সট জেন হিরো হওয়ার যোগ্য। বাট সাধারণ মানুষের এই স্বপ্নই থেকে গেল, কারণ তার কেরিয়ারে এসে পরপর বেশ কয়েকটা হিট মুভি দিয়েছিল, যেমন নবাব নন্দিনী, ভালোবাসা ভালোবাসা, চিরসাথী, এছাড়াও আরো অনেক, যেগুলো বেশ ভালো বক্স অফিস কালেকশন করেছিল। শোনা যায় তার সিনেমার বক্স অফিস কালেকশন সেই সময় সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করা ছবি পরাণ যায় জলিয়ারের মতো সিনেমাকেও টক্কর দিয়েছিল। বাট এর পর থেকেই যেই স্পিডে তার কেরিয়ারের গ্রাফটা উপরের দিকে উঠতে শুরু করেছিল সেই স্পিডেই নিচের দিকে নামতে শুরু করে এবং তার হিট ছবি দেওয়ার সাথে সাথেও সে আবারও রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ে, যেখানে সে আবারও তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভালোবাসা, তার আশীর্বাদে এবং তার নীতি অনুসরণ করে যেন আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি। বাট সারপ্রাইজিংলি এর কয়েক বছর পরে তাকে বিজেপি জয়েন করতে দেখা যায়। যে তৃণমূল জয়েন করবে, দীপক অধিকারী থেকে নুসরাত জাহান থেকে শুরু করে সায়নী ঘোষ, দেখবেন তারাই হয় মানে লালার টাকা নিচ্ছে, ওর টাকা নিচ্ছে, এর টাকা চুরি করছে, গরু চোরের টাকা চুরি করছে। আর এটা দেখার পর দর্শক তাকে আরো হেড দেওয়া শুরু করে এবং এরপর থেকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাইড ক্যারেক্টার এবং তার প্রডিউস করা ফিল্ম ছাড়া আর তাকে সেরকম কোনো ফিল্মে দেখা যায় না। আর এই সব কিছুর কারণ হিসেবে সে রাজনীতিকেই দায়ী করেছে বারবার। তোমার মতে হিরণ চ্যাটার্জির বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাওয়ার কারণ কি, সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এরপর যে অ্যাক্টরের কথা বলবো, সে ছোটবেলা থেকে একজন চাইল্ড অ্যাক্টর হিসেবে টলিউডে কাজ করতে শুরু করেছিল এবং বাকি দুজনের মতো তারও ফার্স্ট ছবি ব্লকবাস্টার হলেও আজ বেশ কিছু কারণে তারও কেরিয়ার প্রায় শেষ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি সোহম চক্রবর্তীকে নিয়ে। 1988 সালে মাত্র 3 বছর বয়সে ছোট বউ মুভিতে তার ডেবিউ হয় একজন চাইল্ড অ্যাক্টর হিসেবে। আর সেই মুভিতে তার সেই ডায়লগটা দিয়ে আজও সে পরিচিতি পায় এবং সেই থেকেই একের পর এক মুভিতে চাইল্ড অ্যাক্টর হিসেবেই তাকে অ্যাক্টিং করতে দেখা যায় এবং সেখানেও সে মাস্টার বিট্টু হিসেবে বেশ খ্যাতি অর্জন করে, যার ফলস্বরূপ সে চাইল্ড অ্যাক্টর হিসেবে বেশ অনেকগুলো সিনেমাতে পার্টিসিপেট করেছিল, যার মধ্যে মঙ্গলদ্বীপ, নয়নমণি, জোয়ারভাটা, শাখা প্রশাখা এবং আরো বেশ কিছু মুভিতে সে অ্যাক্টিং করেছিল সেই সময়। এবং এত বছর ধরে অভিনয়ের সাথে যুক্ত থাকার এক্সপিরিয়েন্সের জন্যই পরবর্তীকালে অ্যাজ আ হিরো তার ডেবিউ হয় এবং 2008 সালে তার আর পায়েল সরকারের ছবি প্রেম আমার রিলিজ হওয়ার পরেই সেই ছবিটা যেমন দর্শকের ভালো লাগতে শুরু করে, তেমনি তাকেও মানুষ হিরো হিসেবেও অনেক ভালোবাসা দেয়। আর এই মুভিটা এত সাকসেসফুল হওয়ার পরেই তার অমানুষ ছবিও রিলিজ হয় এবং সেটা এর থেকেও বেশি হিট হয়, যার কারণে এরপর থেকেই তার একটা আলাদা ফ্যান বেস তৈরি হতে শুরু করে এবং সেই দুটো ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্যই 2010 সালে তাকে স্টার জলসা এন্টারটেনমেন্টে বেস্ট অ্যাক্টরের পুরস্কার দেওয়া হয় তার এই দুটো সিনেমার জন্য। এরপর 2011 সাল থেকে এসে বেশ কিছু ফানি ক্যারেক্টার প্লে করতে থাকে, যেমন ফান্দে পড়িয়া বকা কান্দেরে, লে হালুয়ালে, লাভেরিয়া, বাঙালি বাবু, ইংলিশ ম্যাম, এরকম আরো বেশ কিছু ছবিতে কাজ করার ফলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ইমেজটা একজন এন্টারটেইনিং হিরো হিসেবেই প্রতিষ্ঠিত হয়, যার ফলে সেই সমস্ত সিনেমা বক্স অফিসে তো ভালো কালেকশন করেছিল, বাট সেই থেকে তার ইন্ডিভিজুয়ালিটি আস্তে আস্তে শেষ হতে থাকে। আর এরপর 2014 সালে সেও তৃণমূল কংগ্রেস জয়েন করে এবং তাকে অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেসে স্টেট ভাইস প্রেসিডেন্টও অ্যাপয়েন্ট করা হয়, যেখানে তিনি 2016 সালের ইলেকশনে হেরে যান এবং সে তার ইন্টারভিউতে জানায় যে তিনি ভোটে হেরে যাওয়ার পর থেকে 1.5 বছর তাকে কেউ ফোন করে সিনেমার জন্য অ্যাপ্রোচ করা তো অনেক দূর, বরং তার খবরও নেয়নি ঠিকভাবে। ধরো 2016 ইলেকশন যখন আমি লস করি, হেরে যাওয়ার পর 1.5 বছর আমার এই ফোনটা শুধুমাত্র পড়ে থাকতো, মানে একটা কল পর্যন্ত আসতো না, কাজ তো ছেড়ে দাও, শুধু জিজ্ঞেস করার জন্য যে কেমন আছো। সেই কারণেই সে তখন অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের শিকার হয়, বাট কয়েক মাস পর সেখান থেকে আস্তে আস্তে রিকভার হলেও তার ফিজি তার কাল হয়ে দাঁড়ায়, যার কারণে হিরোর জায়গায় তাকে সাইড ক্যারেক্টার হিসেবেও কাস্ট করাটাই ডিরেক্টরদের কাছে সেফ অপশন বলেই মনে হয়। আর তারপরেই সে মাঝে মধ্যে বিভিন্ন কন্ট্রোভার্সিতেও জড়িয়ে পড়ে, যেখানে আজ থেকে কয়েক বছর আগে তার একটা কল রেকর্ডিং খুব ভাইরাল হয়, যেখানে সে তার একজন কর্মীকে ওপেনলি কাউকে মারার পারমিশন দিতে শোনা যায়। দাদা বলুন। হ্যাঁ, কোথায় বলে? আমি দাদা এই যে কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, তুমি এখন আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা। তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? ঠিক আছে, রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো, যতক্ষণ ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা।
ঠিক আছে, আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ। বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে আমার চিনবে মনে ফোনে। আমি এক্ষুনি আসছি দাদা, আপনি ওয়েট করুন, আমি আসছি। হ্যাঁ ঢোকো। হ্যাঁ কিংবা কয়েক মাস আগে নিউ টাউনের এক হোটেলের মালিককে চড় মারার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে, এবং যার পর সে স্বীকারও করে নেয় যে সে রেগে এই কাজটা করেছিল। আর তাই অনেকের মতে পলিটিক্সে এত বেশি ইনভলভ হওয়ার কারণেই তার কেরিয়ার আজ প্রায় শেষের মুখে এসে দাঁড়িয়েছে। বাট রিসেন্টলি তার বহুরূপ সিনেমাটা রিলিজ করতে চলেছে সে। তো এখন এটাই দেখা যে সেই মুভিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে। তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি কেমন। আর এরপর যে বাংলা অ্যাক্টরকে নিয়ে কথা বলবো, বাকি দুজনের মতো সে কিন্তু পলিটিক্স জয়েন করেন, বরং তার বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ইন্টারভিউ এবং তার করা কিছু মন্তব্যই আজ তার কেরিয়ারের গ্রাফটা নিম্নমুখী করে দিয়েছে। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি কথা বলছি অঙ্কুশ হাজরা একে বর্ধমানের বিশমালকে নিয়ে। আর আজকে আমার সাথে যে গেস্ট আছে ডেফিনেটলি তাকে সবাই আমরা চিনি, না আদার দেন আজকে আমার সাথে বর্ধমানের বিশমাল অঙ্কুশ হাজরা, যে ছোট থেকেই অনেক স্ট্রাগলের পর তার পিস্তুত দাদা পীযূষের ডিরেকশনে তার প্রথম মুভি কেল্লা ফতে রিলিজ করা হয় একেবারে দুজন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দিয়ে। যেখানে এই মুভিটা রিলিজ হওয়ার পর স্বাভাবিকভাবেই সেই ছবিতে কোনো পরিচিত মুখ কিংবা কোনো পরিচিত ডিরেক্টরের মুভি না হওয়ায় সেই মুভিটা নিয়ে কারোরই তেমন কোনো এক্সপেকটেশনস ছিল না। বাট টু এভরিওয়ান সারপ্রাইজ ছবিটা আস্তে আস্তে বাংলার মানুষের ভালোবাসা পেতে শুরু করে, এবং সেই মুভিতে অঙ্কুশের অ্যাক্টিং, তার অ্যাকশন দেখে সেই ছবি দেখতে গ্রাম থেকে শহরের মানুষ হল ভর্তি করতে শুরু করে। এন্ড সেই থেকেই তার অ্যাক্টিং জীবনে শুরু হয়, যেখানে তার প্রথম ছবিতে বাজিমাত করার পাশাপাশি তার পরবর্তী কিছু মুভিও যেমন ইডিয়েট, কানামাচি এগুলো বেশ ঠিকঠাক সফলতা অর্জন করে। তারপর থেকেই তার কেরিয়ার গ্রাফও আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে, যার ফলস্বরূপ আরো বেশ কিছু মুভিতেও তাকে হিরো হিসেবে দেখা যেতে থাকে। বাট প্রবলেম শুরু হয় এরপর থেকে, কারণ সাধারণ মানুষের কাছে তার ফিল্মের সিলেকশন নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠে। কারণ এই সময় একের পর এক ফানি ক্যারেক্টার সে প্লে করতে থাকে, যেমন হরিপদ ব্যান্ডওয়ালা, জামাই 420, কেলোর কীর্তি, বিবাহ অভিযান এবং আরো বেশ কিছু সিনেমা। এই সিনেমাগুলো বক্স অফিসে ভালো কালেকশন তো করছিল, বাট এজ এ ইন্ডিভিজুয়াল অ্যাক্টর তার ফুল পটেনশিয়াল ততদিনেও দর্শকের সামনে তুলে ধরতে ব্যর্থ হয় সে। হয়তো তার সেই ভুলটা বুঝতে পেরেই তার নিজের প্রোডাকশন হাউসের ছবি মির্জা, যেখানে সে একজন সিরিয়াস রোল অ্যাডাপ্ট করেছিল, বাট সেটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এছাড়াও তার মাঝে মধ্যে বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়া, যেমন আজ থেকে 2 বছর আগে ইউটিউবার বঙ্গাইয়ের সাথে তার একটা কন্ট্রোভার্সি নিয়ে সে অনেক হেট পায় সাধারণ মানুষের কাছ থেকে, এবং সেই কন্ট্রোভার্সির পর থেকেই মূলত তাকে বর্ধমানের মাল আখ্যা দেওয়া হয়। এরা এত ছোট ছেলে, জীবন অনেক কিছু করা বাকি, বাট হোয়াট দে চোজ ইন লাইফ, দে চোজ টু ডিমিন পিপল এন্ড টু গেইন পপুলারিটি। এরা একটা জিনিস বোঝে না যে একটা ক্লিক করতে পয়সা লাগে না সাবস্ক্রাইবার বাড়তে। হ্যাঁ, একটা ক্লিক করতে পয়সা লাগে না, পয়সাটা লাগে যখন 300 টাকা দিয়ে হলে গিয়ে কেউ কারো সিনেমা দেখে। এছাড়াও বিভিন্ন ইন্টারভিউতে তার করা বিভিন্ন মন্তব্য তাকে অতীতে বেশ ফ্যাসাদে ফেলেছে। হয়তো সেই কারণেই সিনেমার পাশাপাশি রিয়েলিটি শো এর জাজ বা অ্যাঙ্করের আসনেও তাকে প্রায় প্রত্যেক বছরই দেখা যায়, যদিও সে আবারও নিজেকে প্রমাণ করতে 2025 এবং 2026-এ বেশ কয়েকটা সিনেমা রিলিজ করতে চলেছে। তবে সেগুলো বক্স অফিসে কিরকম পারফর্ম করে সেটা তো সময় আসলেই জানা যাবে। অঙ্কুশ হাজরাকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর আজকাল তুমিও হয়তো জানো, হয়তো অনেক অ্যাক্টরের মুখেই শুনেছো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিক্সের একটা অনেক বড় ভূমিকা রয়েছে, তাই হয়তো বেশিরভাগ অ্যাক্টর অ্যাক্ট্রেসরাই পলিটিক্স জয়েন করছে আজ। এই বিষয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি জানতে চাও যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিক্সে ঠিক কতটা অবদান রয়েছে, তাহলে কমেন্টে লিখে দিও, আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো। এই যে অনুষ্ঠানের সময়টা আসছে, এই সময় প্রত্যেকটা অনুষ্ঠান আমাকে যারাই যোগাযোগ করছে তারাই কিছুদিন পরে ক্যান্সেল করে দিচ্ছে। রাজনীতি ছাড়তে চলেছেন রুদ্রনীল, আমাকে পেট চালাতে হবে। বিজেপি করায় অভিনয় থেকে বঞ্চিত TV9 বাংলাকে জানিয়েছেন এক্সক্লুসিভলি রুদ্রনীল ঘোষ। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর যদি এখনো আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ সেখানে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এখন যদি তুমি আমার অন্যান্য ভিডিওস দেখতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।